গল্পে মনের কথায় তোমাকে স্বাগত। আজকে পাঠ করে শোনাবো স্বনামধন্যা লেখিকা নবনীতা দেবসেনের লেখা বাংলা ছোট গল্প। গল্পের নাম খগেনবাবুর পড়শি। বড্ড জ্বালাতন করেন দেবু মজুমদার। একদম পছন্দ নয় ওকে খগেনবাবুর। রোজ ভোরবেলা রাস্তার ধারে দাওয়ায় বসে বাংলা খবরের কাগজটা পড়া খগেনবাবুর দীর্ঘদিনের অভ্যাস। বাসি লুঙ্গি গেঞ্জি পরে দাঁতন করতে করতে, টাটকা নিমের দাঁতন দিয়ে, নিজের গাছের দাঁতন, নিজের দাঁত, নিজের দাওয়া, নিজের পয়সায় কেনা কাগজ। তোর তাতে কি? কিন্তু না, দেবুবাবুর সহ্য হবে না। তিনি গিলে করা পাঞ্জাবি গায়ে দিয়ে কোচানো ধুতি পরে অ্যালসিশিয়ান কুকুরের চেন ধরে বেড়াতে যাবেন, আর পথে দাঁড়িয়ে পড়ে ডেকে বলবেন, ওখানে কি কাগজ হলো মশাই? হ্যাঁ খগেনবাবু, পড়তে হলে হ্যাঁ পড়ুন স্টেটসম্যান। ইংরেজি কাগজেই যা কিছু খবর থাকে, বাংলা কাগজে কেবল যত আজে বাজে গসিপ। খগেনবাবুর আজকাল বেশ কিছুদিন হলো দেবুবাবুর জালিয়াতি আর সহ্য হয় না। হ্যাঁ, খগেনবাবু স্টেটসম্যানও পড়েন, তবে সেটা চা খেয়ে উঠে। এই বাংলা কাগজটা বহুকাল পড়ছেন। কত শত শত নতুন বাংলা কাগজ উঠেছে, তাও এখানা ছাড়তে পারেননি। এর নামে দেবুবাবুর নিন্দে উনি সইতে পারেন না, কিন্তু মুখে কিছু বলেন না। দেবুবাবুকে বলে লাভ নেই, উনি অন্যের কথায় কান দেন না। নিজের কণ্ঠস্বরটাই তার কানে সবচেয়ে বেশি মিষ্টি লাগে। খগেনবাবু এই 30টা বছর ধরে সেটা দেখছেন। তিনিও দেবুবাবুকে মনে মনে গ্রাহ্য করেন না। হোক না তার 4 তলা প্রাসাদ, খগেনবাবুর ভারী বয়েই গেল। তাছাড়া দেবুবাবুর ওই অ্যালসিসের কুকুরটাকেও তার পছন্দ হয় না। ধেড়ে শিয়ালের মতো লেজ, খ্যাঁক শিয়ালের মতন মুখ আর বাঘের মতন গলা। রোজ ওর বাড়ির সামনের ল্যাম্পপোস্টটাতে একটা ঠ্যাং তুলে হিসি করে যায়। দেবুবাবু কোথায় চেন টেনে সরিয়ে নেবেন তা নয়, তিনি বরং দাঁড়িয়ে যান। না, খগেনবাবু কিছুই বলতে পারেন না। এটাই খগেনবাবুর মুশকিল। তিনি বেজায় ভদ্রলোক, পরনে লুঙ্গি, হাতওয়ালা ফর্সা গেঞ্জি, হাতে নিমের দাঁতন, বসে আছেন লাল সিমেন্টের চকচকে মসৃণ দাওয়াতে, পা ঝুলিয়ে, মাথায় অল্প অল্প টাক, চোখে মোটা কাচের চশমা। খুব নিরীহ ভালো মানুষ, পাড়াশুদ্ধ সবাই সেটা জানে। গিন্নিটি বরং অনেক বেশি শক্তপোক্ত, পাড়ার লোকে তাকে একটু সমঝে চলে। কিন্তু দেবুবাবুর সঙ্গে তো গিন্নিমার দেখা হয় না, কারণ তিনি তখন থাকেন পুজোর ঘরে। দেবুবাবু থাকেন 4 তলা বাড়িতে। গেটে একটা ড্রাইভার আর একটা দরওয়ান বসে থাকে। সামনে একখানা গাড়ি সর্বদাই দাঁড়িয়ে থাকে, আর একটা সারাদিন নাতি নাতনিদের স্কুলে কলেজে নিয়ে যাচ্ছে আর নিয়ে আসছে। দেবুবাবু দিনের বেলা কোথাও যান না, তার ব্যবসার অফিস বাড়িতেই। কিন্তু তিনি বিকেলে গাড়ি চড়ে কুকুর নিয়ে বোধহয় গড়ের মাঠের দিকে কোথাও হাওয়া খেতে যান। মিসেসকেও নিয়ে যান মাঝে মধ্যে। খগেনবাবুর গিন্নির সঙ্গে দেবুবাবুর গিন্নির ভাবসাব নেই, যদিও বাড়ি পাশাপাশি। খগেনবাবুদের 1.5 তলা পুরনো দিনের বাড়ি, তাতে বাঁধানো উঠোন আছে, সামনে ছোট্ট ফুলের বাগান আছে, আর পেছনে খানিকটা জমি আছে। খগেনবাবুর বাবার গাছের শখ ছিল। নিম, আম, লিচু, পেয়ারা, জামরুল, কাঁঠাল, অনেক রকমের গাছ লাগিয়েছিলেন। কলা বাগানও আছে ছোট্ট একটু। গিন্নিমা কাক ভরে উঠে সামনের ফুল বাগান থেকে পুজোর ফুল তোলেন। খগেনবাবুর গিন্নিও দেবুবাবুদের 2 চোখে দেখতে পারেন না। ওদের বাড়িটা ছিল 2 তলা, দেখতে দেখতে 4 তলা হলো। আর খগেনবাবুদের ফলের বাগানটাই 9 কাঠা জমিতে। উঠোন বাগান এইসব করে বাড়িটা মাত্র 1.5 তলা বানিয়ে গেছেন খগেনবাবুর বাবা। খগেনবাবু কেরানির চাকরি করে বাড়ি আর বাড়াতে পারেননি, দরকারও হয়নি। তার একটা মাত্র ছেলে, একটা মেয়ে, বিয়ে থা হয়ে গেছে, তাদের নিজেদের ঘরদোর সবই আছে, কিন্তু এখানে এলে থাকবার জায়গাও যথেষ্ট আছে। দেবুবাবুর ছেলে নেই, 2 মেয়েরই বিয়ে হয়েছে, নাতি নাতনিও হয়েছে। বড় জামাই মেয়ে এখানেই থাকে, তাদের ছেলে মেয়ে 3টি। দেবুবাবুর মার্বেল বসানো সাদা বাড়িটাকে খগেনবাবুর ইটের লাল বাড়ির পাশে একদম বেমানান বলে মনে হয় খগেনবাবু। কিন্তু দিন তো সমান যায় না। খগেনবাবুর গিন্নি হঠাৎ 3 দিনের জ্বরে মারা গেলেন, ম্যালিগ্রেন্ট ম্যালেরিয়া।
ধরা পড়তে না পড়তেই খতম। খগেনবাবু সদ্য রিটায়ার করেছেন। গিন্নির সঙ্গে নতুন করে ভাবও হচ্ছিল তার। কিন্তু ঠিক এই সময়েই গিন্নির চলে যাওয়াটা খগেনবাবুকে ভয়ানক একটা ধাক্কা দিল। প্রথম প্রথম পাড়ার লোকে রোজ আসা যাওয়া করত। মেয়ে এসে রইল কিছুদিন, ছেলে বৌমাও এসে রইল কিছুদিন। দুজনেই তারপরে পালা করে খগেনবাবুকে তাদের কাছে নিয়েও গেল কদিন। কিন্তু খগেনবাবুর চিরকেলে বাড়িটা ছেড়ে অন্যত্র বেশি দিন মন টেকে না। খগেনবাবু ঠাকুর ঘরটার দিকে তাকাতে পারেন না। রোজ ঝগড়া হতো এই নিয়ে গিন্নির সাথে। এত বেশিক্ষণ ধরে পুজো করার কি দরকার? গিন্নির যত সময় কাটে পুজো করে, টিভি দেখে আর যমুনার ওপর খবরদারি করে। রান্না বান্না করতে যমুনা আছে 20 বছর। ঘর সংসার সেই দেখে। খগেনবাবুর কোনো অসুবিধা নেই। গিন্নি থাকতেও তার দিনের যেটি রুটিন ছিল, গিন্নি চলে যাওয়ার পরেও তার রুটিন কিন্তু একই রকম আছে। মোটামুটি নাওয়া খাওয়া পোশাক আশাকের অসুবিধা নেই। সেবা যত্নটা বাবা বাবা করে যমুনা যথেষ্ট করে। বাংলাদেশ থেকে এসেছিল সেই 15-16 বছর বয়সে। বরটা ওকে তাড়িয়ে দিয়েছিল একটা মেয়ে হওয়ার পরেই। সেই থেকেই সে এই বাড়িতেই রয়েছে। খগেনবাবু এখনো কাগজ নিয়ে দাঁতন নিয়ে বসেন দালানে। বাগান ভর্তি হয়ে যে বেল, জুঁই, জবা, করবী ফুটে থাকে, এই ফুলগুলো উনি আগে দেখতে পেতেন না। যমুনা একটু বেলায় ফুল তোলে। ফুলগুলো দেখতে দেখতে খগেনবাবুর চোখ জ্বালা করে ওঠে। একটা নতুন ব্যাপার হয়েছে। দেবুবাবু আজকাল প্রায় এসে খগেনবাবুর সঙ্গে গল্প করেন। কি মশাই, আজকে জবর খবরটা দেখেছেন? গিন্নির মৃত্যুতে পাড়ার লোকেরা এসেছে, চলে গেছে। ছেলেমেয়েরাও এসেছে, চলে গেছে। দেবুবাবুই যা যাতায়াতটা একটু বাড়িয়ে দিয়েছেন। খগেনবাবু আগে পছন্দ না করলেও আজকাল দেবুবাবুকে একটু একটু করে সহ্য করতে শুরু করেছেন। কিন্তু গিন্নির থাকা আর না থাকাতে এমনি আকাশ পাতাল তফাৎ হবে জীবনে, সেটা খগেনবাবু ভাবতে পারেননি। এমনকি দেবুবাবুকেও সহ্য হয়ে যাবে। একটু কৃতজ্ঞতাবোধও যেন গোপনে জন্মাচ্ছে। উনি অন্তত চেষ্টা তো করেন খগেনবাবুর সঙ্গে সময় কাটাতে। ওর ব্যবসা এখন প্রধানত জামাইরা দেখে। বড় জামাই এ বাড়িতেই থাকে, ছোট দেখে বোম্বের অফিস। দেবুবাবুর ব্যবসা খুব জমে উঠেছে। প্রমোটার তো বাঙালি প্রমোটার কটা আছে। দেবুবাবুর জামাই শ্বশুরের বিজনেসের অনেক উন্নতি করে দিয়েছে। দেবুবাবু আজকাল মাঝে মাঝে ব্যবসার গল্পও করেন খগেনবাবুর কাছে। খগেনবাবু আদার ব্যাপারী। দেবুবাবুর জাহাজের খবরে তাঁর কি কাজ? তবু শোনেন, সময় তো কাটে। একটা অচেনা রহস্যময় জগতের ঝলকও দেখতে পান তিনি। কিন্তু লোকসান, মুনাফা, ব্যবসা বাণিজ্য এসবের ভাষা তার নতুন করে আর শিখতে ইচ্ছা করে না। তবু চুপচাপ শুনে যান খগেনবাবু। গল্প করতে করতে দেবুবাবু যখন খুবই উত্তেজিত হয়ে পড়েন, তখন খগেনবাবু মনে মনে কানের সুইচটা অফ করে দিয়ে গিন্নির কথা ভাবেন। এই বিকেলের দিকটায় গিন্নি রোজ গা ধুয়ে চুলটি বেঁধে, কপালে বড় করে সিঁদুর টিপ এঁকে, পাট ভাঙা শাড়ি পরে, এক বাটি মুড়ি মাখা, কি দুটো চিড়ে ভাজা, কি একটু সুজির মোহনভোগ, কিছু না হোক দুটো বেগুনি আর নাড়ু দিয়েই হালকা জলখাবার করে দিতেন খগেনবাবুকে। অফিস থেকে এসে জল খাওয়ার অভ্যাস ছিল তো খগেনবাবুর। রিটায়ারের পরেও এই মতোই চলছিল। আর নিজেও এক গ্লাস চা নিয়ে পাশে এসে বসতেন এই সময়। আঁচলের চাবির মৃদু রিনরিন থেকেই টের পাওয়া যেত চা জলখাবার আসছে। খাটের ওপর পা তুলে বসে কর্তাগিন্নির বিকেলবেলায় চায়ের পর্ব। সামনের জানলাটার পাশ দিয়ে মোটা জুঁই ফুলের লতাটা উঠে গেছে। গিন্নির বড় প্রিয় ফুল। গন্ধে গন্ধে একসময় বাগানে ছায়া ঘনিয়ে আসে, টুক করে সূর্যি ডুবে যায়। এই সময় গিন্নি শশব ব্যস্ত হয়ে ছাদে উঠে যেতেন ঠাকুর ঘরে। সন্ধে দিতে হবে না? খগেনবাবুর গিন্নি তার মায়ের নিয়মকানুন বজায় রেখেছিলেন। পুজো, আহ্নিক, সন্ধে দেওয়া। যমুনাই এখন এ বাড়িতে ফুল জল দেয়, সন্ধে দেয়। খগেনবাবুর ঠাকুর ঘরের প্রতি ভীষণ অ্যালার্জি। ওটা গিন্নির ডিপার্টমেন্ট। পরনিন্দা পরচর্চা গিন্নির স্বভাবে ছিল না। বিনা দরকারে কথাও তিনি খুব কম বলতেন।
কিন্তু মুখে সব সময় একটা হাসি লেগে থাকতো। গিন্নির এই হঠাৎ চলে যাওয়াটার জন্য খগেনবাবু প্রস্তুত ছিলেন না, প্রস্তুতির সময়ও পাননি। দেবুবাবু যতক্ষণ তার জামাইয়ের প্রমোটারির গল্প করেন, খগেনবাবু অন্যমনস্ক চোখে সদ্য দেওয়ালে টাঙানো বাঁধানো ছবিটার দিকে চেয়ে থাকেন। ঘোমটা দেওয়া, সামান্য হাসি ছুঁয়ে আছে মুখে। যমুনা রোজ সকালে বাগান থেকে তোলা ফুলের একটা মালা গেঁথে পরিয়ে দেয়। হাজার হোক, মেয়েটা অকৃতজ্ঞ নয়। প্রায় 40 বছরের কাছাকাছি তো ঘর করা হলো, অথচ এখন মাঝে মাঝেই এমন একটা মাথার মধ্যে ফাঁকা ফাঁকা লাগে খগেনবাবুর। চাকরি বাকরি নিয়েই সময়টা চলে গিয়েছিল। দুজনে ঠিক চেনাশোনা সবটা হওয়ার আগেই গিন্নি যেন হঠাৎ উবে গেলেন। ঠিকঠাক ভাবটা জমতে শুরু হয়েছিল এই সবে, এই রিটায়ার করার পরে। এইসব ভাবতে ভাবতে হঠাৎ দেবুবাবুর কথায় খগেনবাবুর কান খাড়া হয়ে গেল। ছেলেমেয়েরা তো কেউ আর আপনার এই নোনাধরা বাড়িতে বসবাস করতে আসবে না মশাই, বরং বুড়ো বয়সে একটু নিশ্চিন্ত হয়ে আরাম করে বাঁচুন। খগেনবাবু, পেছনের বাগানটাতে কতখানি জমি পড়ে আছে বলুন তো? শান বাঁধানো উঠোন রয়েছে ভেতরে, সামনেও এই বাগানটুকু আছে। আপনার এখানে মোট জমি কতটা হবে? বাড়িটারই শুদ্ধ কাঠা 10 তো হবেই না? খগেনবাবু অন্যমনস্কভাবে জবাব দিলেন, বাগান উঠোন মিলিয়ে ওদিকে 6 কাঠা, আর বাড়ি আমাদের ছোটই। সামনের এই জমিটুকু 1.25 কাঠার মতো হবে। সব মিলিয়ে তাহলে 8.25 কাঠা? ওরে বাবা, ভবানীপুরে পাতাল রেল স্টেশনের কাছেই এই এতখানি জমি! এ আপনি সোনার খনির উপর বসে আছেন মশাই, সোনার খনি। রাজার হালে থাকতে পারেন, বুঝলেন? রাজার হালে। এই জমির দর এখন কত জানেন? খগেনবাবু মাথা নাড়েন। জানেন না, জেনে দরকারও নেই তার। দেবুবাবু এখন উঠে গেলেই পারেন। পৈতৃক ভিটে বেছে রাজার হালে থাকার কোনো ইচ্ছাই নেই খগেনবাবুর। এখনও তার হাল কিন্তু ভিখিরির মতন নয়। পেনশনের টাকায় তার শেষ কটা দিন স্বচ্ছন্দে কেটে যাবে। রানী কোথায়? কিসের লোভে রাজা হবেন হঠাৎ বুড়ো বয়সে? কিন্তু দেবুবাবু হাল ছাড়লেন না। তাঁর যাতায়াত বেড়ে যেতে লাগলো। এবার শুধু হাতে নয়, কখনো ল্যাংড়ায় আম নিয়ে আসছেন, কখনো লিচু নিয়ে, কিছু না হোক একবার রসগোল্লা হাতে করে হাজির হচ্ছেন। এ এক নতুন উৎপাত। খগেনবাবু খুবই সংকুচিত বোধ করছেন এবং ততোধিক বিরক্ত। এসবে কেবল খুশি হচ্ছে যমুনা। একদিন বিকেলে দেবুবাবু এলেন সঙ্গে বড় জামাইটিকে নিয়ে। একদম শরীরটা ভালো ছিল না খগেনবাবুর সেদিন, গায়ে বেশ জ্বর। তারা এসে সোজা শোবার ঘরে ঢুকে এলেন, জুতো পায়ে মশমশিয়ে। যমুনা কিছুই বলতে পারল না। গিন্নিমা থাকলে এটা সম্ভব হতো না। কথা তিনি কম বলতেন, কিন্তু তার ইচ্ছেটা ফেলতে পারত না কেউ। তার মৃত্যুর দিনে ছাড়া এই শোবার ঘরে ডাক্তার ভিন্ন পাড়ার মানুষদের কাউকে কখনো ঢুকতে দেখা যায়নি। লোকজন সবাই বসতো ওই বাইরের দালানে, নয় মাঝের ঘরে। ওটাই বাইরের ঘর। শোবার ঘরে গিন্নির একার এলাকা, সেখানে বাইরের কোনো লোকের প্রবেশ নিষেধ ছিল। কিন্তু আজ শ্বশুর জামাই শোবার ঘরে ঢুকে এলেন খগেনবাবুকে দেখতে। এসে দেবুবাবু বললেন, খগেনবাবু, আপনার শরীরটা যদিও আজ ভালো নেই, কিন্তু আপনাকে একটা সুখবর দিতে না এসে পারলাম না। সৌরভ বলছে আপনার এই গলির মধ্যেকার বাড়ির জমিরই বাজার দর এখন নাকি 8 লাখ থেকে 10 লাখ পর্যন্ত উঠতে পারে। সৌরভ তার চেয়েও বেশি দিতে রাজি। আপনি ছেলে মেয়েদের জন্য দুটো 1400 স্কোয়ার ফুটের ফ্ল্যাট রেখে দিতে পারবেন। তাছাড়াও 10 লাখ ক্যাশ হাতে পাবেন, 4/6 ভাগ। এমন অফার সত্যি আর পাবেন না। সৌরভ তার লোকজন নিয়েই এসেছে। আপনি একটু মত দিলেই ওরা জমিটা মেপে দেখে ঠিকঠাক দরদাম বলে দিতে পারবে। আর ভেবে দেখুন, এসব ছাড়াও 10 লাখ টাকা ব্যাংকে রেখে আপনি গাড়ি ড্রাইভার রেখে এয়ার কন্ডিশনার চালিয়ে আরাম করে জীবনের শেষ কটা দিন নিশ্চিন্তে রাজার হালে কাটিয়ে যেতে পারবেন। খগেনবাবুর হঠাৎ মুখ দিয়ে বেরোলো, দাঁড়ান, গিন্নিকে আগে জিজ্ঞেস করে নি। বসত বাড়ি বলে কথা, ভিটে মাটি বিক্রি করে দেওয়ার আগে তো একটু কর্তা গিন্নিতে পরামর্শ করা দরকার।
কি যে বলেন খগেনবাবু, আজ মিসেস চক্রবর্তী থাকলে কি আর আপনাকে বিরক্ত করতুম? এতখানি জায়গা নিয়ে সব ফেলা ছড়া হচ্ছে, একখানা ঘরে একা একা পড়ে আছেন, সেই জন্যই তো। কে বললে একা একা পড়ে আছি? মোটেই একা পড়ে নেই। আমার গিন্নি না পেরেছেন ঠাকুর ঘরের মায়া কাটাতে, না তার এই বুড়ো কর্তাটির। এই তো একটু পরেই তিনি নামবেন। ছাদে গিয়ে সন্ধে দিয়ে যান। কেন আপনারা শুনতে পান না আমার গিন্নির টিপিক্যাল শাঁখের আওয়াজ? শুধু কি তাই, আবার নিজের হাতে প্রসাদটুকুও দেওয়া চাই। কথায় বলে না, স্বভাব যায় না মোলে। এই তো সূর্যি পাটে নেমেছে, গিন্নি এক্ষুনি সন্ধে দিয়ে দেবেন। দুখানা বাতাসা অন্তত মুখে দিয়ে যান, এত বড় সুখবরটা আনলেন। বলতে না বলতেই ঠাকুর ঘরে শাঁখ বেজে উঠল। একবার, দুবার, তিনবার, 3.5 বার। দেবুবাবুর সঙ্গে সঙ্গে খগেনবাবু নিজেও চমকে উঠলেন। সৌরভ জামাই বলল, যমুনা ফিরল কখন? ওকে দরজা খুলে দিল কে? এই সময় যমুনা ঘরে ছিল না, খগেনবাবুর জ্বর হয়েছে বলে বার্লি কিনতে গিয়েছিল। যমুনা তো ফেরেনি। যমুনা বার্লি কিনে বাজার করে ফিরবে। 2 কাপ চা তো সে আমার গিন্নিই করে দেবে খন। এই সময়ে খগেনবাবুর সেই অতি পরিচিত শব্দ, আঁচলে চাবির গোছা আর হাতে চুড়ি নোয়ার ঝিনঝিন শব্দ শোনা গেল দেবুবাবুর ঘাড়ের ঠিক পিছনে। চমকে উঠে পিছন ফিরতেই দেবুবাবু দেখলেন দেওয়ালের গা থেকে ভেসে বেরিয়ে এসেছেন স্বচ্ছ কাচের মতো খগেনবাবুর গিন্নি। গা ধুয়ে চুলটি বেঁধেছেন, পরনে পাটভাঙা লাল পেরে তাঁতের শাড়ি, কপালে বড় করে সিঁদুর টিপটি পরেছেন। খগেনবাবুর শরীর ভেদ করে ভাসতে ভাসতে তিনি সৌরভের দিকে এগিয়ে যাচ্ছেন। হাতে ঝকঝকে রেকাবিতে প্রসাদী বাতাসা, সব প্রতিভ হাসি হাসি মুখ। ঘরটা জুঁই ফুলের সুগন্ধে ভরে উঠল। দেবুবাবু আর সৌরভ যখন পাগলের মতো সদর দরজা খুলতে চেষ্টা করলেন, কিন্তু খিলটা খুঁজে পাচ্ছেন না। ঠিক তক্ষুনি জোরে কড়া নাড়ল কেউ, আর খিলটাও দেখতে পাওয়া গেল। কোনো রকমে ঠাস করে দোরটা খুলেই শ্বশুর জামাই হুড়মুড় করে দৌড়ে রাস্তায় বেরিয়ে গেলেন। বার্লি মুসুম্বি নিয়ে ঘরে ঢুকে যমুনা হাঁ করে ওদের যাবার পথের দিকে তাকিয়ে রইল। খগেনবাবুর ছেলে আর জামাই এখন প্রমোটারের ব্যবসায় নেমেছে। প্রথম এক্সপেরিমেন্টটা করেছে খগেনবাবুর পিছনের ফলবাগানের জমিটাতে। 21টা ফ্ল্যাট হবে। বাড়ি ওঠার আগেই 10 থেকে 14 লাখে বিক্রি হয়ে যাচ্ছে ফ্ল্যাটগুলো। না, খগেনবাবু কোনো আপত্তি করেননি। প্রসাদী অ্যাপার্টমেন্টসের সদর গেট ওপাশে বড় রাস্তায় হচ্ছে। খগেনবাবুর 1.5 বাড়িতে হাত পড়েনি। তিনি এখনও তেমনি গলির দিকে দাওয়ায় বসে দাঁতন করেন। সামনের ছোট্ট বাগান থেকে আসা জুঁই ফুলের গন্ধে শোবার ঘর ভেসে যায়। গল্পটা তোমার কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। ভালো থেকো, সুস্থ থেকো।